হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমরা আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য মেজর পেপার 5-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো পুঁজিবাদী সমাজের বিকাশ কি করে হলো, ঠিক আছে, বা ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিস্ট সোসাইটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমাদের থাকবে এটা 4th সেমিস্টারের মেজর পেপার 5-এর টপিক থাকবে। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি আমরা রেখেছি তোমাদের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেই কোর্সটা কমিয়ে রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্স, বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের যে কোর্সগুলো আমরা সেখানে রেখেছি সেই কোর্সগুলোর অ্যাক্সেস তোমরা গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। তো হলো পুঁজিবাদী সমাজের বিকাশ বা ডেভেলপমেন্ট আস্তে আস্তে কি করে হলো এই পুঁজিবাদী সমাজের, ঠিক আছে। দেখো, তো পুঁজিবাদী সমাজের বিকাশ একটি বিবর্তনীয় প্রক্রিয়া যা মধ্যযুগের শেষ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিন্তু এখনো ধীরে ধীরে সেটা চলেই যাচ্ছে, ঠিক আছে, বিকাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে বিভিন্ন পর্যায়ে এখানে বিকাশটা হয়েছে আলাদা আলাদাভাবে। যেমন প্রথম যেটা আমরা এখানে আলোচনা করব সেটা হলো বাণিজ্যিক পুঁজিবাদী, ঠিক আছে। তো বাণিজ্যিক পুঁজিবাদ কি, যেটা হলো 1400 থেকে 1750 সালের যে সময়টা, সেই সময়টা হচ্ছে বাণিজ্যিকভাবে এই পুঁজিবাদের বিকাশটা সব থেকে বেশি হয়েছিল। তো এটি পুঁজিবাদের প্রাথমিক স্তর বা প্রথম যে স্তর শুরু হয় পুঁজিবাদের বিকাশের, এটা বাণিজ্যিক দিক থেকে প্রথম শুরু হয়, ঠিক আছে। এই সময়ে উৎপাদনের চেয়ে বাণিজ্য এবং পণ্য বিনিময় ছিল মুখ্য, ঠিক আছে। সব থেকে মেইন যে ব্যাপারটা ছিল এখানে বিনিময় বা বাণিজ্যের ক্ষেত্রে, পুঁজিবাদীর বিকাশের ক্ষেত্রে, সেটা হলো পণ্য উৎপাদনের ব্যাপারটা ছিল না, ঠিক আছে। তো এখানে মেইন যে দুটা জিনিস ছিল এটা হলো বাণিজ্য এবং পণ্য বিনিময়, এটা হচ্ছে পুঁজিবাদী বিকাশের মেইন দুটো পর্যায় ছিল। দ্বিতীয় নম্বরে, তো এই বাণিজ্যিক পুঁজিবাদের মধ্যে দেখো ভৌগোলিক আবিষ্কার কি করে এখানে সাহায্য করেছিল। তো কলম্বাস বা ভাস্কো দা গামার মতো নাবিকদের নতুন পথ আবিষ্কারে বাণিজ্যের দুয়ার খুলে দেয়। তো কলম্বাস বা ভাস্কো দা গামা যখন সমুদ্রপথে নতুন রাস্তা তৈরি করে, তো এই আবিষ্কারের জন্য তারা বাণিজ্য আরো ধীরে ধীরে বিস্তার হতে শুরু করে, ঠিক আছে। তো দুয়ার তাদের জন্য বাইরের দেশের সাথে বাণিজ্য করার যে দুয়ার সেটা আস্তে আস্তে খুলে যায়। আচ্ছা, নেক্সট হলো ঔপনিবেশিক লুণ্ঠন। ইউরোপীয় দেশগুলো যেমন ব্রিটেন, স্পেন বা ডাচ এশিয়া ও আমেরিকার থেকে কাঁচামাল এবং মূল্যবান ধাতু সংগ্রহ করে নিজেদের পুঁজি বাড়াতে থাকে, ঠিক আছে। এরা অন্য দেশ থেকে এই সমস্ত জিনিসগুলো লুট করে নিজেদের দেশে নিয়ে আসে এবং নিজেদের ধনসম্পত্তি ধীরে ধীরে বাড়াতে শুরু করে। তারপরে কি আছে, বণিক শ্রেণীর উত্থান। সামন্ত প্রভুদের ক্ষমতা কমে যায় এবং এক নতুন শক্তিশালী বণিক বা বুর্জোয়া শ্রেণীর জন্ম নেয়, ঠিক আছে। তো এইভাবে কি হয়, এখানে সামন্ত প্রভুদের ক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং বুর্জোয়া শ্রেণী যেটা, সেটার এখান থেকে আবির্ভাব বা উদ্ভব হতে শুরু করে। আচ্ছা, দ্বিতীয় নম্বরে যে আমরা আলোচনা করব সেটা হলো শিল্প পুঁজিবাদ। প্রথমটা হলো বাণিজ্য, দ্বিতীয় নম্বরে রয়েছে শিল্প পুঁজিবাদ, যেটা হলো 1750 থেকে 1870 সালের যে সময়টা সেটাকে আমরা ধরে নেব। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব পুঁজিবাদের ইতিহাসে সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয়, ঠিক আছে। তো শিল্প বিপ্লবের সব থেকে টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হলো এই সময়, ঠিক আছে, অষ্টাদশ শতাব্দীতে প্রথম সেটা শুরু হয়। এই পর্যায়ে পুঁজি বাণিজ্য থেকে সরে এসে সরাসরি উৎপাদন খাতে বিনিয়োগ করতে শুরু করে, ঠিক আছে। পুঁজিবাদে যে বাণিজ্যের উপর যে পুঁজিবাদটা ধীরে ধীরে শুরু হতেছিল সেখান থেকে সরিয়ে এখানে উৎপাদনের উপরে
ফোকাসটা বেশি দিতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কারখানার ব্যবস্থা, তো কিভাবে কারখানায় এই ক্ষেত্রে সাহায্য করেছিল শিল্প পুঁজিবাদের ক্ষেত্রে। হস্তশিল্পের বদলে বাষ্পচালিত ইঞ্জিন এবং বড় বড় যন্ত্রপাতির মাধ্যমে কারখানার পণ্য উৎপাদন করা শুরু হয়, ঠিক আছে। প্রথমে যে মানুষেরা কাজ করতো সেটা হচ্ছে হাতে তৈরি জিনিসপত্র দিয়ে তারা কাজ করতো, সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতাটা অত বেশি হতো না, ঠিক আছে। কিন্তু শিল্প পুঁজিবাদের ক্ষেত্রে যখন নতুন নতুন ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন তৈরি হতে শুরু করলো, সেক্ষেত্রে উৎপাদন শক্তি বহুলাংশে বেড়ে যায়। তারপরে কি আছে, শ্রমিক শ্রেণীর সৃষ্টি। ভূমিহীন কৃষকরা শহরে এসে কারখানায় নামমাত্র মজুরিতে শ্রম দিতে শুরু করে, ঠিক আছে। যাদেরকে তাদের নিজের ভূমি থেকে উচ্ছেদ করে দিয়েছিল, তারা কাজের সন্ধানে শহরে আসতে শুরু করে এবং নামমাত্র টাকা পয়সার বিনিময়ে তারা কিন্তু শ্রম দিতে রাজি হয়ে যায়। সমাজ স্পষ্টত দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হলো মালিক আর একটা হলো শ্রমিক, ঠিক আছে। তো মালিক এবং শ্রমিক এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যায় এবং শ্রমিক বা সর্বহারা যারা এখানে রয়েছে তারা খুব কম শ্রমের বিনিময়ে তারা সেখানে কাজ করতে শুরু করে। এইভাবে যে শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো মুক্ত বাজার নীতি। অ্যাডাম স্মিথের মতো অর্থনীতিবিদরা প্রচার করেন যে অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয়, ঠিক আছে। অর্থনীতির ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপটা, এটা অ্যাডাম স্মিথ কিন্তু বলেছে যে সরকারের এই ক্ষেত্রে হস্তক্ষেপ কোনোভাবেই করা উচিত নয়, প্রতিযোগিতার মাধ্যমেই বাজার নিয়ন্ত্রিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, সেটা হলো একচেটিয়া বা আর্থিক পুঁজিবাদ কি, এটা তৃতীয় নম্বরে রয়েছে। আচ্ছা, ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে পুঁজিবাদ তার একচেটিয়া রূপ ধারণ করে। এখানে ব্যাংক এবং শিল্পের মিলন কিভাবে হয়, দেখো একচেটিয়া যে পুঁজিবাদ রয়েছে এখানে ব্যাংক এবং শিল্পের প্রথম মিলন ঘটে। বড় বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প কারখানার নিয়ন্ত্রণ নিতে শুরু করে, একে বলা হয় হচ্ছে ফ্রিল্যান্স ক্যাপিটাল, ঠিক আছে। ফ্রিল্যান্স ক্যাপিটাল বলা হয়। এখানে কি হয়, বড় বড় ব্যাংকগুলো শিল্পের সাথে একসাথে হাত মিলিয়ে তারা একসাথে কলকারখানাগুলোকে নিয়ন্ত্রণে, তাদের নিজের নিয়ন্ত্রণে নেওয়া শুরু করে। তারপরে হলো একচেটিয়া আধিপত্য। ছোট ছোট কোম্পানিগুলো বিলুপ্ত হয়ে যায় এবং বড় বড় কর্পোরেশন বা ট্রাস্ট বাজার দখল করতে শুরু করে। এইভাবে যখন ব্যাংক আর শিল্পের ক্ষেত্রে একসাথে যখন তারা কাজ করতে শুরু করে, বা ব্যাংক যখন শিল্পগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন আস্তে আস্তে কি সেটা বড় বাজারে পরিণত হয় এবং এর ফলে ছোট ছোট যে বাজারগুলো রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। আচ্ছা, তারপরে রয়েছে সাম্রাজ্যবাদ। লেনিনের মতে পুঁজিবাদের এই সর্বোচ্চ স্তর উন্নত দেশগুলি নিজেদের পুঁজি বিনিয়োগের জন্য এবং বাজারের খোঁজে অনুন্নত দেশগুলোকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দখল করতে শুরু করে। অনুন্নত যতগুলো দেশ আছে যেগুলো রাজনৈতিকভাবে পিছিয়ে রয়েছে বা অর্থনৈতিকভাবে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে চতুর্থ নম্বরে, যেটা হলো উত্তর আধুনিক বা বিশ্বায়িত পুঁজিবাদ। দেখো কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে বর্তমান সময় পর্যন্ত পুঁজিবাদের যে রূপ আমরা দেখি সেটা হলো বহুজাতিক কোম্পানি বা এমএনসি, এখন শর্ট ফর্মে যেটা তোমরা জেনে থাকো যে এমএনসি বা বহুজাতিক কোম্পানিগুলো কি, এখন এটি কোম্পানির উৎপাদন চলে চীন, তারপরে সফটওয়্যার তৈরি হয় ভারতে, আর সদর দপ্তর থাকে আমেরিকা। যতগুলো এমএনসি কোম্পানি আছে সমস্ত জিনিস দেখবা, ছোট ছোট বা বড় যতগুলো জিনিস তারা তৈরি করে সেগুলো সব উৎপাদন হয় কিন্তু চীনে উৎপাদন হয়, ঠিক আছে। এবং তাদের যে সফটওয়্যারগুলো আছে এটা হচ্ছে ভারতে আসার পর, এবং দপ্তর থাকে, এদের দপ্তর যে মেন থাকে সেটা হচ্ছে আমেরিকা থেকে এরা সমস্ত কাজগুলোকে অপারেট করে। আচ্ছা, ভোক্তাবাদ। আধুনিক পুঁজিবাদ শুধুমাত্র প্রয়োজন মেটায় না। আধুনিক এখনকার দিনে যে পুঁজিবাদ রয়েছে সেটা শুধুমাত্র আমাদের প্রয়োজনই মেটায় না, এটা কি করে, বরং বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মনে নতুন নতুন কৃত্রিম চাহিদাও তৈরি করে। শুধুমাত্র চাহিদাই মেটায় না আমাদের, শুধু কি করে এখানে এর সাথে সাথে আমাদের নতুন ধরনের বিভিন্ন ধরনের চাহিদা সৃষ্টি করে বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন ধরনের আলাদা আলাদা বিজ্ঞাপনের মাধ্যমে। আচ্ছা, তারপরে রয়েছে কি ডিজিটাল ইকোনমি। ডিজিটাল ইকোনমিটা কি, দেখো যে বর্তমানে তথ্য প্রযুক্তি, ডাটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এই পুঁজি সংগ্রামের নতুন হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা বর্তমানে যতগুলো নতুন নতুন তথ্য প্রযুক্তি রয়েছে সেটা কিন্তু
আমাদের যে নতুন হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে এই পুঁজিবাদের জন্য। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার টপিক। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।